বিতর্কিত বাবরি মসজিদ শিলান্যাস হচ্ছে মুর্শিদাবাদে। সেক্ষেত্রে প্রথমে একটা মামলা হলো, খারিজ হলো, আবারও একটা মামলা হলো হাইকোর্টে। কি বলবেন বিষয়টা নিয়ে? প্রথমত যে মামলাটা হয়েছিল বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে, ভিত্তি প্রস্তুত নিয়ে, সেই মামলাটা বাবরি মসজিদটা যাতে কোনো রকম ভাবে রূপ না পায়, যাতে কোনো রকম ভাবে ভিত্তি প্রতিষ্ঠা না হতে পারে, সেই জন্য একজন ব্যক্তি, একজন চিকিৎসক, একজন ডক্টর, উনি মামলা করেছিলেন। সেই মামলাতে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন হুমায়ুনের পক্ষে, এবং বাবরি মসজিদে কোনো রকম ভাবে কোনো বাধা তৈরি করেননি বা কোনো রকম কোনো হস্তক্ষেপ করেননি আদালত। প্রধান বিচারপতি বেঞ্চ, ডিভিশন বেঞ্চ কোনো রকম কোনো হস্তক্ষেপ করেননি। রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, এবং সেই মতো 6 তারিখে 6 ডিসেম্বর সেটা মোটামুটি ঘোষিত, এবং পূর্ব নির্ধারিত হুমায়ুন কবিরের যে কর্মসূচি ছিল সেটা সফল হয়েছে। ইতিমধ্যেই গতকালকে কলকাতা হাইকোর্টে আরেকটা মামলা হয়েছে, একজন ব্যক্তি মামলা করেছেন। আমি সেই মামলাকারীর নাম বলছি না, কারণ ওটা আমার নীতিগতভাবে আইনজীবী হিসেবে এটা মনে করি না তার নামটা প্রকাশ করা। সেই যারা প্রকাশ করবেন করবেন, কেউ করলে করতে পারেন, কেউ নাও করতে পারেন। আমি মনে করি প্রকাশ করা উচিত নয়। একজন ব্যক্তি মামলা করেছেন, মামলাকারী, যে ওটাকে আবারও সেটাকে আটকে দেওয়ার জন্য, বা যাতে ওটা কোনো রকম ভাবে আগামী দিনে ওই যে বাবরি মসজিদে তৈরি হচ্ছে ওটা যাতে কোনো রকম ভাবে বাবরি মসজিদে যাতে রূপ না পায়, এই জন্য মামলা হয়েছে। সেই মামলাতে হুমায়ুনের পক্ষে একাধিক আইনজীবীরা আছেন, আবার ওই মামলাকারীর পক্ষেও একাধিক আইনজীবীরা আছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি কোনো পক্ষেতেই নেই আইনজীবী হিসেবে। আমি প্রথম দিনকে হুমায়ুনের পক্ষে ছিলাম, হুমায়ুনের পক্ষে এক গাদা আমরা উকিলগুলো দাঁড়িয়েছিলাম 6 তারিখের মামলাটাতে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমিও হুমায়ুনের পক্ষে একজন আইনজীবী হিসেবে, একাধিক আইনজীবীরা ছিলেন, আমিও একজন ছিলাম। কিন্তু এই মামলাতে আমি হুমায়ুনের পক্ষেও নেই, আমি হুমায়ুনের পক্ষেও নেই। কিন্তু মামলাটা খবরটা শুনতে পেরেছি, জানতে পেরেছি, যেহেতু আইনজীবী হাইকোর্টে ওকালতি করি, খবর পেয়েছি, জানতে পেরেছি যে একটা মামলা হয়েছে। সেই মামলা আগামী দিনে শুনানি আছে। শুনানির দিনটা আমার ঠিক জানা নেই। আমি না জেনে কোনো অসত্য কথা বলবো না, আমি কোনো বিভ্রান্তিকর কথা, মন করা কথা ফুলিয়ে বলে দেবো একটা মানুষের কাছে ভালো হওয়ার জন্য, এটা করবো না। আমি জানি না মামলাটা যে কবে কি শুনানির দিন দিয়েছে, কিন্তু একটা মামলা হয়েছে। আগামী দিনে মামলার মতো করে ডিভিশন বেঞ্চই, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চই হবে। যদি আমি কোনো রকম আপডেট পাই আপনাদেরকে নিশ্চয়ই এটা সম্পর্কে অবগত করব। আমি অন্য কোনো বিভ্রান্তিকর কোনো কথা, অসত্য কথা বলবো না। এই বাবরি নিয়ে এত বিতর্ক হচ্ছে কেন? এটা শান্তিভাবে তো হচ্ছে বিষয়টা। দেখুন, বাবরি নিয়ে এত শান্তি, এত আলোড়ন, এত আলোচনা, এত কিছু হওয়ার কথা ছিল না। এটা আমি আগেও তোমাদেরকে বা আপনাদেরকে জানিয়েছি, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু এখন তো আপনারা বা তোমরা তো খুব পরিষ্কার বুঝতে পারছো, একটা পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো জিনিস নিয়ে, বিশেষ করে ধর্মীয় ইস্যুগুলোকে নিয়ে, মসজিদ হোক, মন্দির হোক, হিন্দু হোক, মুসলিম মুসলিম হোক, ঈদ হোক, দুর্গাপুজো হোক, এগুলোকে নিয়ে চরম পর্যায়ের রাজনীতি হচ্ছে। এটা তো আমরা সকলেই বুঝতে পারছি। আমরা যারা শিক্ষিত, আমরা যারা অর্ধ শিক্ষিত, আমরা যারা নিম্ন শিক্ষিত, যারা মধ্য শিক্ষিত, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো জিনিস নিয়ে অত্যন্ত রাজনীতি করার চেষ্টা করছেন, এবং সেটাতে তৃণমূল কংগ্রেস, বিজেপি, একাধিক রাজনৈতিক দল সরাসরিভাবে তার সঙ্গে যুক্ত আছে। তার কারণ তারা রাজনৈতিক ফায়দা নিতে চান। হিন্দু মুসলিম করে, মসজিদ মন্দির করে, আবার নতুন করে বাবরি মসজিদটা নিয়ে একটা রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। 26-এর নির্বাচন পর্যন্ত, 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে। তার কারণ ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা, রাজনৈতিক ব্যক্তিরা খুব ভালো করেই বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের মানুষের আবেগটাকে কাজে লাগাতে গেলে, বাঙালির আবেগকে আঘাত করতে গেলে ধর্মটাকেই একমাত্র হাতিয়ার করা উচিত। সেই জন্য কিছু শ্রেণীর মানুষ, এক শ্রেণীর রাজনীতিবিদেরা এটাকেই হাতিয়ার করছেন। কিন্তু আপনারা বা তোমরা যেহেতু ফিল্ডে গিয়ে কাজ করো, তোমরা দেখেছো যে মানুষের কিন্তু মূল যে দাবি, মৌলিক যে দাবি, এই যে পশ্চিমবঙ্গের 30% মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন, তোমরা যদি খবর নিয়ে দেখো না, 29% মানুষও কিন্তু শুধুমাত্র মসজিদের পক্ষে নেই। আমরা মুসলমান তো মসজিদের বিরুদ্ধে যাবো না কখনোই, হিন্দুরা তো কখনো মন্দিরের বিরুদ্ধে যাবেন না। তার কারণ আমরা যারা মুসলিম মানে মুসলিম প্রেমী বা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, তারা তো কখনোই মন্দিরের বিরুদ্ধে যাবেন না, যাওয়াটা উচিত নয়। আমরা যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমরা তো মসজিদের বিরুদ্ধে যাব না। যারা নাস্তিক, তারা মসজিদ মন্দিরের বিরুদ্ধে যাবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই জিনিসটাকে আমরা যেমন মসজিদের বিরুদ্ধে যাব না, হিন্দুরা যেমন মন্দিরের বিরুদ্ধে যাবে না, তার মানে কিন্তু এই নয় যে আমরা মসজিদ মন্দির করেই টিকে থাকবো। আমাদের দাবি, আমাদেরকে কাজ দিতে হবে, আমাদেরকে শিক্ষা দিতে হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্যাপ্ত শিক্ষক অধ্যাপক নিয়োগ করতে হবে। এই দাবিগুলোকে কি অগ্রাহ্য করে, এই দাবিগুলোকে উপেক্ষা করে আমরা কি আমাদের মসজিদের দাবিতে সোচ্চার হচ্ছি না? একটা মসজিদ তৈরি হচ্ছে, আমরা প্রত্যেকেই খুশি। একটা মন্দির তৈরি হলে হিন্দুরা প্রত্যেকেই খুশি হবে, খুশি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক।
একজন মুসলিম একজন হিন্দু হিসেবে। এটা নিয়ে যখন বিতর্ক হচ্ছে, হুমায়ুন কবির রিপাবলিক বাংলায় যখন ইন্টারভিউ দিচ্ছে, তিনি বলছে যে বাবরি মসজিদ যদি বাংলার মুসলমানরা যদি চায়, তাহলে আমার 90 থেকে 100টা সিট আমাকে দিতে হবে বিধানসভার ভোটে। উনি ওনার মতো বলছেন। হুমায়ুন কবির উনি নিজে একজন রাজনীতিবিদ। উনি এক দীর্ঘদিনের কংগ্রেসের এমএলএ ছিলেন, পরবর্তীকালে তৃণমূলের এমএলএ, বিজেপির এমপি ভোটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুতরাং উনি একজন রাজনীতিবিদ। উনি ওনার মতো করে একটা মানে পাশা সাজানোর চেষ্টা করছেন। উনি ওনার মতো করে খুঁটি সাজিয়ে একটা প্রস্তাব, একটা প্রপোজাল দেওয়ার চেষ্টা করছেন। উনি ঘোষণা করছেন। উনি ঘোষণা করতেই পারেন রাজনৈতিক নেতা হিসেবে বা ব্যক্তিত্ব হিসেবে, কিন্তু মানুষ কতটা ওনাকে গিলবেন, কতটা মানুষ ওনার প্রস্তাবকে সমর্থন করবেন, কতটা ওনাকে মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা তৈরি হবে। একটা কথা খুব পরিষ্কার করে বলি আমাদের চ্যানেলকে, একটা বাবরি মসজিদ করে কখনোই একটা বৃহৎ সংখ্যক মানুষের সমর্থন আদায় করা যায় না। তার কারণ রাম মন্দির বিজেপি তৈরি করেছিল। রাম মন্দির তৈরি করার পর যেই ভারতবর্ষের 80 কোটি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের আবেগ ছিল রাম মন্দিরের প্রতি, সেই অযোধ্যা লোকসভা কেন্দ্রেই বিজেপি গোহারণ হেরেছে কংগ্রেসের প্রার্থীর কাছে। সুতরাং একটা মন্দির, রাম মন্দির করে যেমন 80 কোটি মানুষের সমর্থন পাননি, 40% মানুষেরও সমর্থন পাননি, এমনকি ওই কেন্দ্রে হেরেও পর্যন্ত গেছেন। কিন্তু হুমায়ুন কবির যদি মনে করেন যে বাবরি মসজিদ তৈরি করে আমি ভোটের বৈতরণী পার হবো, মুসলমান কিন্তু এত বোকা নয়। আবারও বলছি, বাবরি মসজিদ, হুমায়ুন কবিরের বাবরি মসজিদকে মুসলমানদের যদি 100% মুসলমানও সমর্থন করেন, কিন্তু ভোটের বাক্সে ভোটেতে গিয়ে হুমায়ুন কবিরকে মানুষ মুসলমান সমর্থন করবেন না। তার কারণ মুসলমানরা, ওনার ক্ষমা চাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটারে ক্ষমা চেয়েছেন, ওনার ক্ষমা চাওয়া নয়। ওই ক্ষমা চাওয়াটা হলো পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষের ক্ষমা চাওয়া। আমরা যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আমরা যারা পশ্চিমবঙ্গের সাধারণ অধিবাসী, আমাদের ক্ষমা চাওয়া। এই লজ্জাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নয়, এই লজ্জাটা আমাদের বাঙালির লজ্জা, বঙ্গবাসীর লজ্জা, বাংলার মানুষের লজ্জা। আমরা কি ওনাকে অনুমতি দিয়েছি যে এইরকম বিশৃঙ্খলা তৈরি করতে? আমরা কি ওনাকে পারমিশন দিয়েছি ওনার পুলিশ যেন অব্যবস্থা তৈরি করেন? আমরা কি ওনাকে অনুমতি দিয়েছি যে ওনার মন্ত্রীরা, ওনার আমলারা গিয়ে পুরো যুবভারতী ক্রীড়াঙ্গনকে ঘিরে রাখবেন, মেসিকে ঘিরে রাখবেন, ফেভিকলের মতো সেটে থাকবেন? অনুমতি দিইনি। তেমন আমরা এই অনুমতিও দিইনি যে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওনার ক্ষমা চাওয়া, ওনার দুঃখ প্রকাশ করা আসলে বাঙালির ক্ষমা চাওয়া, বাঙালির লজ্জা, বঙ্গবাসীর লজ্জা, বাংলার মানুষের লজ্জা। সুতরাং এই লজ্জা, ওনাকে কে অনুমতি দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য? ওনাকে কে পারমিশন দিয়েছেন বাংলার আবেগকে নিয়ে ছিনিমিনে খেলার জন্য? আবার গতকালকে আমাকে এক নদিয়া থেকে একজন সাধারণ মানুষ ফোন করেছিলেন গতকালকে, যে উকিলবাবু এই পরিস্থিতি, আমাদের এখানে এরকম পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন এই যুবভারতী ক্রীড়াঙ্গনের ইস্যুটা নিয়ে। আমি গতকালকে আমার ফেসবুক প্রোফাইলেতে পোস্ট করেছি যে কলকাতার পুলিশ, বিধাননগরের পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন যে কারা কারা যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে, স্টেডিয়ামের দিকে কারা কারা স্টেডিয়ামমুখী হয়েছিলেন, যারা স্টেডিয়ামের ভেতরে ছিলেন, যারা বাইরে ছিলেন, প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে একাধিক জনকে গ্রেপ্তার করেছেন। পশ্চিমবঙ্গের কলকাতার পুলিশ, বিধাননগরের পুলিশ নিজেদের সক্রিয়তা, নিজেদের অ্যাক্টিভিটি, নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করার জন্য এখন নির্বিচারে, আমি আশঙ্কা করছি আইনজীবী হিসেবে, কয়েক হাজার নিরীহ সাধারণ মানুষকে যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন মেসিকে দেখতে, মেসি ভক্তরা, তাদেরকে গ্রেপ্তার করবেন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করবো, মানে একটা সচেতনতার বার্তা দেব, যারা যারা সেদিনকে স্টেডিয়াম মুখী হয়েছিলেন, যারা যারা স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে ছিলেন, তারা অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকুন। আতঙ্কিত হবেন না, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবেন না, বিপদ আশেপাশেই ঘুরছে। সুতরাং পুলিশ যেভাবে অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, সিসিটিভি ফুটেজ মানে একদম নিখুঁতভাবে খুঁটিয়ে দেখছেন, দেখছেন, দেখে ওদেরকে চিহ্নিত করছেন। এখন পুলিশ তো আর প্রকৃত অপরাধীদেরকে ধরতে পারবেন না। এখন সাধারণ যারা মেসি ভক্তরা গিয়েছিলেন স্টেডিয়াম পর্যন্ত, তাদেরকে ধরে একটা জামিন অযোগ্য ধারাতে দিনের পর দিন ধরে, অনির্দিষ্টকাল ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। সুতরাং খুব সতর্ক থাকার জন্য অনুরোধ করব। প্রয়োজনে আপনারা আগাম আইনি রক্ষা কবচ নিয়ে থাকতে পারেন। যারা মেসি ভক্ত এসেছিলেন তাদেরকে বার্তা দিলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে।